আচ্ছা ভাবুন তো, ভূতের রাজার বর পেয়ে যদি একদিনের জন্য হয়ে ওঠা যায় কোনো রাজ্যের রানী বা রাজা, তাহলে কেমন হয়? আমার তো বেশ ভেবেই ভালো লাগছে। তাই বেরিয়ে পড়লাম এমনই এক রাজ্যের সন্ধানে, যেখানে থাকবে হাজার তারায় ঘেরা বিশাল এক রাজ্য, ইলাহি রাজকীয় খাওয়া দাওয়া, রাজার যুদ্ধক্ষেত্র আর রাজমন্দির। আর এই সব কিছুই যদি হয়ে ওঠে রাজস্থানী ঘরানায়, তাহলে তো কোনো কথাই নেই। ভাবছো তো জায়গাটা কোথায়? চলো তাহলে এবার ঘুরে আসা যাক বর্ধমানের এক টুকরো রাজস্থান থেকে। গুড মর্নিং সকলকে। ঘুরে আসা যাক মানে সপ্তাহান্তে বিনা ছুটিতে কম খরচে নতুন এক জায়গার সন্ধান। আর সেই সন্ধান দিতেই এখন সময় 8টা, আমরা বেরিয়ে পড়েছি। সামনেই আছে সাঁতরাগাছি ব্রিজ, কোনা হাই রোডের ওপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলবে। তার সামনেই পড়বে সলব ডানকুনি। সেই রাস্তা ধরেই আমরা আজকে এগিয়ে চলবো আমাদের গন্তব্যের দিকে। তোমরা যারা আমাদের মতন গাড়িতে আসবে তারা তো এই রাস্তা ধরেই এগোবে। অবশ্যই তোমাদের সাথে গুগল ম্যাপও থাকবে তোমাদেরকে হেল্প করবার জন্য। কিন্তু যারা ট্রেনে বা বাসে আসবে, ট্রেনে যারা আসবে আগে তাদের বলি, হাওড়া আসানসোলগামী যে কোনো ট্রেনে মানকর নেমে সেখান থেকে অটো বা টোটো বুক করে নিতে পারো। আর যারা হাওড়া রামপুরহাট এক্সপ্রেস বা লোকালে করে আসবে তারা গুসকরায় নেমে সেখান থেকে অটো বা টোটো বুক করে নিতে পারো। সেখান থেকে অটো ভাড়া তোমাদের পড়বে 150 টাকা, আর যারা গাড়ি বুক করবে তাদের 250 টাকা। আর যারা বাসে আসবে ভাবছো তারা হাওড়া আসানসোলগামী যে কোনো বাসে এসে বুধবুধ নেমে সেখান থেকে অটো বা টোটো বুক করে নিয়ে পৌঁছে যেতে পারো আমাদের আজকের গন্তব্যে। তাহলে চলো এগিয়ে যাই আমাদের গন্তব্যে। আর তোমাদের সুবিধার্থে ট্রেনের পুরো ডিটেলসটা নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। ডানকুনিকে পিছনে ফেলে আমরা এখন চলেছি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে, যেটি এখন NH-90। 3টে ফ্যামিলি মিলে এবারে ট্রিপটা পুরোটা ঘুরে বেড়াবো। আপাতত গাড়িতে আমরা 2টো ফ্যামিলি আছি, আর সিঙ্গুর থেকে আমাদের সাথে জয়েন করবে আরো একটি ফ্যামিলি। বাইরে বিভৎস গরম, মানে এতটা গরম হচ্ছে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে বোধহয় ভালো হয়। যদিও বৃষ্টিটা খুব একটা চাইছি না, মেঘলা ওয়েদার হলেই হবে, কিন্তু দেখা যাক কি হতে চলেছে। সময় এখন 11টা, আর আমরা চলে এসেছি, দাঁড়িয়ে আছি বলা ভালো, যে তালিত লেভেল ক্রসিং এ। বিভৎস এখানে বিজি রাস্তা, আর আমরা দাঁড়িয়ে আছি বেশ অনেকক্ষণ ধরেই। গেট পড়ে আছে, বাইরে বিভৎস গরম। গুগল ম্যাপ বলছে এখান থেকে পৌঁছতে আমাদের আর 26 কিলোমিটার বাকি, মানে প্রায় ধরে রাখো ওই 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো দেখা যাক, গেট খুলেই আমরা এগিয়ে যাবো। এখনো আমরা সবাই সেই অপেক্ষাতেই বসে আছি। গেট খুললে আবার রওনা দেবো আমরা আমাদের গন্তব্যে। ওরগ্রাম বাস স্ট্যান্ড থেকে লেফট টার্ন নিয়ে আমরা একদম চলেছি
একদম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আমরা, চারদিকে গাছ, মানে অসাধারণ একটা রাস্তা। আর একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম যে বিভৎস গরম, বাইরে একটা কটকটে রোদ্দুর উঠেছে, বোধহয় ভগবান আমাদের কথা শুনেছে, সঙ্গে মানে এখন পুরো ওয়েদার চেঞ্জ। প্রায় আমরা এসে গেছি, এখান থেকে বাকি আর মাত্র 9 কিলোমিটার। বাইরে বেশ মেঘলা ওয়েদার হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, আর তার সাথে এরকম একটা রাস্তা, অসাধারণ রাস্তা। এরকম একটা মনোরম পরিবেশ ঠিক কাঁচতলা গাড়ির মধ্যে থেকে উপভোগ করা সম্ভব নয়, তাই সুযোগ বুঝে গাড়ি থামিয়ে নেমে পড়লাম আমরা, আর সেই ফাঁকে তুলে নিলাম বেশ কিছু গ্রুপ ফটো। এখন চললাম গাড়ির ভিতর থেকেই রাস্তাটি উপভোগ করতে করতে আমাদের আজকের মেন গন্তব্যের উদ্দেশ্যে। সময় এখন 12:30। একদিনের ছুটিতে মিনি তিব্বত থেকে তো তোমাদের সকলকেই ঘুরিয়ে নিয়ে এসেছি, আর এবার আমরা ঘুরে আসা জায়গা থেকে চলে এসেছি এক টুকরো রাজস্থানে। কলকাতা থেকে খুব বেশি দূরত্বে নয়, আমাদের হাওড়া থেকে মাত্র 4.5 ঘন্টা লাগে, 132 কিলোমিটার দূরে। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে বর্ধমান জেলার আউশ গ্রামের চাঁদনি জলটুঙ্গিতে। কদিন ধরেই ভাবছিলাম এরকম গরমকাল ওয়েদার কিরকম থাকবে, এরকম ওয়েদারে আমরা এরকম একটা জায়গায় আসছি, কিন্তু আজকে সকাল থেকে ওয়েদার অসাধারণ, আর তার সাথে এরকম একটা জায়গা, অসাধারণ একটা রাস্তার ওপর দিয়ে এসেছি। আর তার সঙ্গে এখানকার পরিবেশ, সব থেকে যেটা আমার এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে এই কটেজের রুমগুলো অসাধারণ। তো চলো তোমাদেরকে একবার রুমটা একটু দেখিয়ে দিই, এসো। এখানে 3টি কটেজ এবং একটি ফ্যামিলি রুম আছে, তবে আমরা বুক করেছিলাম কটেজ রুমটি। তোমাদের সুবিধার্থে এখানকার অনলাইন বুকিং ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। রাজস্থানী ঘরানায় সুসজ্জিত এই গোলাকার ঘরগুলির মাঝে আছে একটা বড় খাট, তার দুদিকেই আছে দুটো মার্বেলের বেডসাইড টেবিল, তার উপর রাখা সুন্দর একটি ল্যাম্পশেড, তার ঠিক পাশেই আছে আয়না ও বেতের মোড়া। খাটের ঠিক উল্টো দিকেই রাখা টিভি ও তার সাথে ছোট্ট একটি ক্যাবিনেট, পাশেই আছে মিনি ফ্রিজ, সোফা, তার সামনে টি টেবিল, আর তার পাশেই আছে ছোট্ট একটি কাঠের টেবিল, মাটিতে মাদুরের কার্পেট। দরজা দিয়ে ঢুকেই ঠিক দরজার মাথাতেই সুন্দর রাজস্থানী পুতুল দিয়ে সাজানো একটি র্যাক। গোটা ঘর জুড়ে মিশে আছে কোথাও গ্রাম বাংলার ছোঁয়া, আবার কোথাও রাজস্থানী ঘরানার ছোঁয়া। চলো এবার দেখে নেওয়া যাক বাথরুমটা। বাথরুমে তোমরা পেয়ে যাবে বেসিন, সাথে আয়না এবং গিজারেরও সুপরিব্যবস্থা। যেমন সুন্দর ওয়েদার তেমন সুন্দর রুম, তোমরা দেখেইছো সেটা। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। সকালবেলা বেরিয়েছি, তাই সেভাবে খুব একটা খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে, তাই চলো কথা না বাড়িয়ে একটু ফ্রেশ হয়নি, নিয়ে সরাসরি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ডাইনিং টেবিলে। সেখানে কিন্তু আমাদের জন্য ওয়েট করছে এলাহি খাওয়া দাওয়া। মেনুতে আছে ঘি, স্যালাড, শাক ভাজা, আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল, আলু পটলের রসা, আলু পেঁপের তরকারি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, কাতলা কালিয়া, রসগোল্লা, চাটনি, পাঁপড়, মিষ্টি দই এবং ভাত, সাথে লেবু এবং লঙ্কা। এখানে খাওয়া খরচ বাবদ পড়ছে জন প্রতি দিন বাবদ 700 টাকা। শুধু ব্রেকফাস্টটা
রুম রেন্টের সাথে কমপ্লিমেন্টারি। প্রায় 14 রকম পদ, ভাবাই যাচ্ছে না, সত্যি তাই। মানে এতগুলো পদ একসাথে খাওয়া মুখের কথা নয়। তো যাই হোক, সেটা খাওয়া এতক্ষণে শেষ হয়েছে। এবার আমরা যাব, এই কাছাকাছি কিছু স্পট আছে, তো সেগুলো একটু ঘুরে দেখবো। তোমাদের একটা কথা বলে রাখি, যারা মনে করছো যে এখানে এসে তোমরা থাকবে না, নাইট স্টে করবে না, তারা কিন্তু শুধু এই জায়গাটা এক্সপ্লোর করার জন্যও আসতে পারো। তোমাদের সকলের জন্য কিন্তু এই জায়গাটা খোলাই থাকে। তোমরা যারা যারা মনে করছো যে রাত্রে এখানে এসে থাকবে না, শুধুমাত্র জায়গাটা ঘুরে আবার অন্য কোথাও গিয়ে থাকবে, তোমরা কিন্তু সেটাও করতে পারো। আর এইখানে সব থেকে যেটা অন্যরকম, মানে আমার যেটা অন্যরকম লেগেছে, সেটা হলো এই জায়গাটা। এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তিও আছে। 8টার সময়, প্রত্যেকদিন 8টার সময় এখানে ইতিকথা শোনানো হয়, সেটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। তো এখন চলো একটু ভিতরটা দেখি। সময় এখন 3টে। এখন চললাম সবাই মিলে একসাথে একটা গাড়িতে করে 14 কিলোমিটার দূরে থাকা গুসকরা এয়ারফিল্ডের উদ্দেশ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস এয়ারফোর্স দ্বারা এই এয়ারফিল্ডটি তৈরি হয়। এর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1942 সালের আগস্ট মাসে। প্রায় 16 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই পরিত্যক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন এয়ারফিল্ডটি। পরন্ত বিকেল, হাতে তাই সময়ও খুব কম, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম এখান থেকে ঠিক 4 কিলোমিটার দূরে থাকা ওরগাম ফরেস্টের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি ওরগ্রাম ফরেস্টে। চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে এসেছি, আর তার সঙ্গে এরকম লাল মাটির পথ, মানে এরকম লাল মাটির দেশ, আর তার সাথে সোনাঝুরি গাছ। আর এখানে আর একটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে এরকম বড় বড় উইয়ের ঢিবি। নব্বই হেক্টর জায়গা জুড়ে আছে এই ওরগাম ফরেস্ট। শাল, সেগুন, ইউক্যালিপটাস, আকাশমণি ও সোনাঝুরি গাছের সমাহার এখানে। দিনের আলোয় গাছের ডালে বা জঙ্গলের মধ্যে কোথাও কোথাও দেখা পেতে পারো কাঠবিড়ালি বা খরগোশেরও। আমরা অবশ্য সন্ধে সন্ধে বেরিয়ে এসেছিলাম এই ফরেস্ট থেকে, কারণ সন্ধ্যের সময় অনেক সময় শেয়াল বা বন্য শুয়োরের উপদ্রব বাড়ে। সময় এখন 6টা। বাইরে ঘুরে আসার পর হোটেলে এসেই দেখলাম অদ্ভুত একটা চেঞ্জেস। সকালবেলার এখানে ওয়েদার খুব ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল এখানকার পরিবেশটা। আর রাতে আলো জ্বলাকালীন একটা আলাদাই যেন সৌন্দর্য ফুটে উঠছে। আর তার সাথে সাথে একটু একটু খিদেও পেয়ে গেছিল, তো সেইটা ভাবতে ভাবতেই চলে এসেছে আমাদের ভেজ পকোড়া, গরম গরম অবশ্যই। একদিকে তো খিদে পেয়েছে, তার সাথে গরম গরম ভেজ পকোড়া, তার সাথে এরকম পুরো গ্রাম্য পরিবেশ, চাটাইয়ে বসে খাওয়া একটা আলাদাই ব্যাপার। খেতে খেতে এখানকার চারদিকটা এত সুন্দর, তো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নি। আর ততক্ষণ খেয়ে নিয়ে সামনেই একটা 5 মিনিট হাঁটা ডিস্টেন্সে আছে একটা জগন্নাথ দেবের মন্দির। সেখানে শুনেছি আরতিটাও নাকি খুব সুন্দর দেখতে লাগে। তো খেয়ে নিয়ে চলো সেখানটা একবার ঘুরে আসি।
1702 সালে মহারাজা কীর্তিচাঁদ রায়ের আমলে গড়ে ওঠে এই প্রাসাদ। পত্নী রাজেশ্বরী দেবী ছিলেন রাজপুতানার রাজপুত মহিলা। স্ত্রীর পছন্দ মতো তিনি এই জলটঙ্গী প্রাসাদ বানানোর আদেশ দেন। 1943 সালে এখানে প্রবল বন্যা হয়। দামোদরের জল ঢুকে পড়ে এখানে। সেই সময় রং বাহাদুর এবং জং বাহাদুর নামক দুই হাতি সাধারণ মানুষকে এই বন্যার হাত থেকে বাঁচায়। তবে পরে অবশ্য এই দুই হাতির এক হাতি প্রাণ হারায়। এখানে থাকা হাতির মূর্তিটি তাদের স্মৃতির প্রতি তর্পণ। কাজেই বুঝতেই পারছো এই প্রাসাদকে ঘিরেই রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনাই এখানের ইতিকথায় ফুটে ওঠে। তোমাদের জন্য রইল তার অল্প কিছু ঝলক। জলটঙ্গীকে ইংরেজিতে ওয়াটার প্যাভিলিয়ন বলে। আমাদের সামনে এই জলটঙ্গী দেখছি, এই ধরনের জলটঙ্গীর উপর মুঘল স্থাপত্যরীতির প্রভাব খুব স্পষ্ট। সময় এখন 9:30। ইতিকথা শুনতে শুনতেই বেশ খানিকটা রাত হয়ে গেল। তাই আজ আর মন্দিরের দিকে গেলাম না। এদিকে খাবার টেবিলে খাবারও এসে গেছে আমাদের, তাই সরাসরি চলে এলাম আমাদের ডাইনিং টেবিলে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ঢেঁড়সের তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টিতে ছিল ল্যাংচা আর লেবু এবং পেঁয়াজ। গুড মর্নিং সকলকে। সময় এখন 7টা। এত পাখির ডাক এখানে, পাখির ডাকে সকালে ঘুম ভাঙছে। আর তার উপর পায়ের তলায় এরকম ঘাস, খালি পায়ে মানে ঘুম থেকে উঠেই খালি পায়ে এরকম ঘাসের ওপর দিয়ে হেঁটে যাওয়া, আর তার সাথে এরকম পরিবেশ, এক অদ্ভুত অনুভূতি, যেটা হয়তো আমরা শহরের লোকেরা খুব একটা সচরাচর পেয়ে থাকি না। আর এরকম ছুটির দিনে, একদিন ছুটির দিনে যদি এরকম একটা আমেজ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমাদের মানে শহরে যারা আমরা বসবাসকারী তাদের কাছে বোধহয় এটা একটা আলাদাই প্রাপ্তি। রাত্রিবেলা সকালবেলার মধ্যে এখানে অদ্ভুত একটা চেঞ্জেস, দুটোই সুন্দর। কালকে মানে একটা যেহেতু গ্রাম্য এরিয়া, কালকে সেইভাবে তো মানে এখানে খুব একটা রাস্তাঘাটে আলো নেই, আর প্রপার আমরা রাস্তাটাও চিনি না বলে কালকে ওই সামনে যে জগন্নাথ দেবের মন্দিরটার কথা তোমাদেরকে বলেছিলাম সেটা যাব বলে বেরিয়েও যেতে পারিনি। তো তাই আজকে একবার সেই মন্দিরটাও ঘুরে আসি। সময় এখন 9টা। সকাল সকাল আমরা সবাই মিলে দল বেঁধে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম এখানকার সেই বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। কালকে সারাদিন আমাদের সাথে ওয়েদার সাথ দিলেও আজকে কিন্তু সকাল থেকেই সূর্যি মামা প্রখর। কি আর করা যাবে, তাই প্রখরতাকে জয় করতে ছাতা হাতেই এগিয়ে চললাম আমরা। এই মন্দিরটি দেখতে নতুন লাগলেও প্রায় 300 বছরের পুরনো। তোমরা চাইলে এখানে থাকা গেস্ট হাউসেও রাত্রিবাস করতেই পারো। তার নাম্বার তোমাদের সুবিধার্থে আমি দিয়ে রাখলাম। ফেরার পথে চোখে পড়ল এর কাছেই থাকা পুরনো দুর্গা দালান, যেখানে এখনো প্রতি বছর পুজো হয়। কথিত আছে এটি নাকি জমিদার কীর্তিচাঁদ রায়ের আমলের। সময় এখন 10:40। হোটেলে ফিরেই পেয়ে গেছি আমাদের আজকের সকালের গরম গরম জলখাবার। মেনুতে আছে লুচি, আলু চচ্চড়ি, আপেল, ডিম সেদ্ধ আর মিষ্টিতে কমলাভোগ।
সকালের জলখাবার পর্ব শেষ আমাদের। এখন পালা হোটেলকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দেবার। সেই পথেই পড়বে ডোকরা গ্রাম, তাই যাবার পথে ঘুরে নেব সেই গ্রামটিও। আমরা এখন চলে এসেছি গোপীনাথ বাটির ডোকরা গ্রামে। এখানে ভিতরেই আছে অজস্র ডোকরার জিনিস, গয়নাও থাকতে পারে। কি কি আছে চলো একটু ঘুরে দেখে আসি আমরা। চাঁদনি জলটঙ্গির কাছে দরিয়াপুর গ্রাম গত 120 বছর ধরে ডোকরা শিল্পের সবচেয়ে সূক্ষ্ম জিনিসগুলি তৈরি করে চলেছে। বর্তমানে দরিয়াপুরে 133 জন কারিগর রয়েছে যারা তাদের প্রাথমিক পেশা হিসেবে এই ডোকরা শিল্পকে বেছে নিয়েছে। এখানে ডোকরার মূর্তি, প্রাণী, দেবতা এবং নানান ধরনের গহনা, ঘর সাজাবার নানান ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। রাজ্য সরকার ইউনেস্কোর সাথে সহযোগিতায় দরিয়াপুরে একটি গ্রামীণ কারুশিল্প কেন্দ্র গড়ে তুলেছে, যেখানে পর্যটকরা সরাসরি কারিগরদের কাছ থেকে কিছু চমৎকার ডোকরা শিল্প দেখতে বা কিনতে পারবেন। ভালোই লাগছে। আমাদের এবারের জার্নি আমরা এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আর এরকমই আরো নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করো এবং লাইক করো। আর কমেন্টে তোমাদের সন্ধানে যদি এরকম আরো কোনো নতুন নতুন জায়গার সন্ধান থাকে সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো।